হ্যালো বন্ধুরা, আমি আজকে উদ্ভিদের শারীরতত্ত্ব বিষয়ের উপর সক্রিয় শোষণের উপর একটা ক্লাস নিব। তো সক্রিয় শোষণ বলতে কি বোঝায়? সক্রিয় শোষণ হচ্ছে যেই শোষণ ঘটাইতে আমার শক্তি লাগবে, অর্থাৎ এটিপি ভেঙে শক্তি উৎপন্ন হবে, সেটাই হচ্ছে সক্রিয় শোষণ। এবং নিষ্ক্রিয় শোষণে যে অটোমেটিক ঘটবে, কোনো শক্তির প্রয়োজন হবে না। তো সক্রিয় শোষণের তিনটা মতবাদ আমাদের বইতে দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে লুডনেগার্ড মতবাদ, আরেকটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আরেকটা হচ্ছে লেসিথিন যে মতবাদটা। তো এখন আমি প্রথমে লুডনেগার্ড মতবাদটা ব্যাখ্যা করব। তো অনেক স্টুডেন্টের এটা প্রবলেম হইতে পারে, তো আমাদের সামুয়েল ভাই অনেক সহজ করে বুঝাই দিছিল, তো সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তো আমি এটা তোমাদের সামনে আঁকাচ্ছি। এটা হচ্ছে, আমি প্রথমে ফার্স্টলি আঁকা নিলাম হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা যদি জুম ইন করো তাহলে এরকমটা দেখা যাবে, যার দুইটা স্তর আছে। তোমরা প্রথম অধ্যায়ে ছিল যে কোষ ঝিল্লির গঠন, ফ্লুইড মোজাইক মডেল, সেখানে জানো যে কোষ ঝিল্লির দুইটা স্তর আছে। এটা আমি লিখলাম বাইরের স্তর, আর এইটা হচ্ছে ভেতরের স্তর। আমার এই পাশে কোষের ভিতরে অবস্থিত, আর এই পাশটা হচ্ছে কোষের বাইরে। আমি লিখেই দিই বহিস্থ। বহিস্থ ধ্রুবণ, এটা হচ্ছে কোষস্থ ধ্রুবণ। কোষস্থ ধ্রুবণ। তো এখানকার যে মেন কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনটা প্রবাহ হবে ডান থেকে বামে, অর্থাৎ বাইরের দিকে, এবং আমার যে অ্যানায়নগুলো অর্থাৎ কোষের যে অ্যানায়নটা সেটা হবে লবণগুলো ডান দিকে প্রবাহিত হবে। তো কিভাবে সেটা আমি বোঝাচ্ছি। তো এই লুডনেগার্ড মতবাদের প্রথম পদক্ষেপ ঘটে একটা বিক্রিয়ার মাধ্যমে, সেটা ভেতরের স্তরে একটা বিক্রিয়ার মাধ্যমে প্রথম লুডনেগার্ড মানে এটা শুরু হয়। যেটা হচ্ছে প্রথমত এখান ভেতরের স্তরে এইচ হাইড্রোজেন ভেঙে গিয়ে H+ এবং ইলেকট্রন তৈরি করে ভেতরের স্তরে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। তো ডিহাইড্রোজিনেজ, এখানে মূলত একটা ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য, এই জন্য এটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। তো এখানকার বিক্রিয়াটা হওয়ার পরে যে প্রোটন উৎপন্ন হলো অর্থাৎ H+, সেটা বাইরের স্তরের দিকে চলে আসে, এবং যে ইলেকট্রন তৈরি হলো সেটা এদিকে যায়, এবং এদিকে কোথায় যায় তা এখন বোঝাচ্ছি। এই লুডনেগার্ড মতবাদের আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প, অর্থাৎ এটা পাম্প হিসাবে কাজ করে। সাইটোক্রোম পাম্প হিসাবে কাজ করে, অর্থাৎ আমরা যে জলের যে পাম্পগুলো দেখি সেটা জল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এখানে সাইটোক্রোম ইলেকট্রনগুলোকে ডান থেকে বামে নিয়ে যায় এবং জ্যানাইনগুলো বাম থেকে ডানে নিয়ে আসে। কিভাবে সেটা বোঝাচ্ছি। তো এখানে সাইটোক্রোম যেভাবে সজ্জিত থাকে সেটা হচ্ছে কোষের মধ্যে, এই কোষ ঝিল্লির মধ্যে সাইটোক্রোম যেভাবে সজ্জিত থাকে, ভেতরের স্তর দিকে সাইটোক্রোম বি থাকে, মধ্যবর্তী স্থানে সাইটোক্রোম সি থাকে, এবং বাইরের স্তরে সাইটোক্রোম এ থাকে। তো এই সিকোয়েন্সটা মেলানোর জন্য একটা সুন্দর টেকনিক আছে, যেটা হচ্ছে আমরা যখন ছোট মানে শৈশব থেকে এই পর্যন্ত যে ধাপগুলো পার করে আসছি সেগুলো হচ্ছে বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। এভাবে মনে রাখতে পারো, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এ। তো এখন এই যে আমি যে বললাম ইলেকট্রনটা এদিকে চলে আসলো, এদিকে কোথায় আসলো? তোমরা জানো যে সাইটোক্রোমের মধ্যে লোহর একটা আয়ন থাকে। তো এখানকার আমি তার আগে এখানে একটা বলে দিই, আমার যে ইলেকট্রন Fe3+, ইলেকট্রন
গ্রহণ করবে, আর Fe2+ ইলেকট্রন ত্যাগ করবে। তো আমার যে এই ইলেকট্রন, প্রথম যে ইলেকট্রনটা সে সাইটোক্রোম বির কাছে আসলো, সো সেখানকার কি কোনটা ইলেকট্রনকে রিসিভ করবে? অবশ্যই Fe3+। সো এখানকার Fe3+ ইলেকট্রনকে গ্রহণ করলো এবং সে গ্রহণ করে কিসে কনভার্ট হবে? যেহেতু 3+ ছিল, একটা গ্রহণ করবে, সো Fe2+ কনভার্ট হবে। তো এখান থেকে ইলেকট্রনটা গ্রহণের মাধ্যমে 3+ হয়ে গেল 2+। তো এখন আমার এই ইলেকট্রনটাকে তো ডান থেকে আমার বামে পাঠানো দরকার, তাই না? তাহলেই তো আমার অ্যানায়নগুলো বাম থেকে ডানে যাবে। তো ইলেকট্রনকে বাম থেকে পাঠানোর জন্য Fe2+ কী করবে? পাশের যে সাইটোক্রোম সি এর Fe3+ ছিল, তার কাছে Fe2+ যে ইলেকট্রনটা গ্রহণ করলো তাকে দিয়ে সে Fe3+ কনভার্ট হয়ে গেল। অর্থাৎ এখান থেকে যে ইলেকট্রনটা বেরোবে সেটা এর কাছে যাবে, এর কাছে যাবে, Fe3+ এর কাছে গিয়ে সে Fe2+ কনভার্ট হয়ে যাবে। আমি আবার বলতেছি, আমি যে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে যে ইলেকট্রনটা পেলাম সেটা সাইটোক্রোম বি এর Fe3+ এর সাথে বিক্রিয়া করলো। কারণ আমি Fe3+ সবসময় ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হবে, আবার Fe2+ সবসময় ইলেকট্রন ত্যাগ করে, তাই না? তো Fe3+ ইলেকট্রনটা গ্রহণ করলো, সে গ্রহণ করে Fe2+ হলো। তো Fe2+ আবার ইলেকট্রনটা ডাইন পাশে বাম পাশে বাইরের দিকে পাঠানোর জন্য Fe2+ ইলেকট্রনটা ত্যাগ করবে। এখানে বইতে মিশাই দেওয়া আছে, তো আমি আমার মতো করে আঁকতেছি। Fe2 একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, ত্যাগ করে Fe3+ এর কাছে দিচ্ছে। তো Fe3+ কী হয়ে গেছে? সি এর Fe3+ Fe2+ কনভার্ট হয়ে গেছে। এইখান থেকে Fe2+ যে একটা ইলেকট্রন দিয়ে দিল, তো সে আবার Fe3+ কনভার্ট হয়ে গেল, তাই না? তো ইলেকট্রনটা সে Fe3+ 2+ কনভার্ট হয়ে যাওয়ার পর সে আবার Fe2+ আবার 3+ কনভার্ট হবে। কিন্তু Fe2+ Fe3+ কনভার্ট হতে গেলে কী দেওয়া দরকার? একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া দরকার না আবার? তো আর একটা ইলেকট্রন ছেড়ে দেবে কার কাছে? এই যে এখানে একটা Fe3+ ছিল, সে আবার সেই ইলেকট্রনটা গ্রহণ করে কিসে কনভার্ট হবে? Fe2+। সো Fe2+ আবার Fe3+ হবে, 3+ পরিণত হবে এবং সেই ইলেকট্রনটা আবার এখানে ছেড়ে দিবে। তো এই হচ্ছে, এখানে বইয়ের মধ্যে দেখবা এগুলো মিশানো আছে। তো আমি বোঝানোর জন্য এইখানে আমি তীর চিহ্ন দিয়ে দিছি। এখানে আমি আবার বলি প্রথম থেকে, ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে যখন ইলেকট্রনটা এদিকে সাইটোক্রোম বির দিকে চলে আসলো, তো সেখানে রিসিভ করবে কে? ইলেকট্রন গ্রহণ করবে হচ্ছে Fe3+। সেখানকার Fe3+ হচ্ছে, তোমরা জানো যে Fe এর দুইটা জারণ সংখ্যাই সম্ভব, একটা Fe3+ এবং 2+, এই দুইটা ছাড়া সম্ভব না। Fe3+ গ্রহণ করে Fe2+ কনভার্ট হলো এবং Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ কনভার্ট হলো। এখানে যে ত্যাগ করা ইলেকট্রন সেটা গ্রহণ করবে কে? Fe3+ আবার গ্রহণ করে 2+ কনভার্ট হলো এবং এই 2+ আবার Fe3+ কনভার্ট হলো এবং সেই জন্য আবার ইলেকট্রনটা ছেড়ে দেওয়া দরকার। এখানে একটা ইলেকট্রন ত্যাগ ঘটছে, যার কারণে Fe3+ পরিণত হয়েছে Fe2+। তো এই Fe2+টা ইলেকট্রনটা ত্যাগ করার পর এইটা গ্রহণ করবে, এই ইলেকট্রনটা এটা গ্রহণ করবে। সে কে গ্রহণ করবে? Fe3+। আমরা আগেই বলছি Fe3+ গ্রহণ করবে, তো এটা গ্রহণ করলো এবং Fe2+ আবার Fe3+ পরিণত হলো এবং একটা ইলেকট্রন ত্যাগ হলো। এখন এই পাশ থেকে যে H+টা আমার এই বাইরের দিকে স্তরে চলে আসলো, সে এখানে চলে আসবে এবং উপর থেকে যে ইলেকট্রন সেও এখানে চলে আসবে এবং বাইরে থেকে যে 1/4 মোল অক্সিজেন শোষণ হবে সেও এখানে চলে আসবে। সে এসে এইখানে আমার পানি বানাবে, 1/2 মোল পানি বানাবে, ঠিক আছে? তো এই ছিল আমার ইলেকট্রনের প্রবাহ, হচ্ছে এদিক থেকে এদিক ঘটবে, এটা তো বোঝা গেছে। এখন আমার এই যে প্লাস আয়ন সৃষ্টি হয়েছে না, তো এখান থেকে আমার অ্যানায়নগুলো বাইরে থেকে আকর্ষণ করবে, অ্যানায়নগুলো ভেতর দিকে প্রবেশ করে। 2টা পজিটিভ ছিল এই জন্য 2টা অ্যানায়ন আসবে, 3টা পজিটিভ ছিল 3টা অ্যানায়ন আসবে, 2টা পজিটিভ 2টা অ্যানায়ন এবং বাইরে থেকে অ্যাট লাস্ট একটা
অ্যানায়ন ভেতরে প্রবেশ করবে। এখানেও 3a হবে, 2a মাইনাস হবে, 3a প্লাস হবে, মানে 3a মাইনাস হবে, এভাবে। তো এখান থেকে একটা কথা বলা যায়, অ্যানায়নগুলো যে প্রবেশ করলো বাইরে থেকে ভেতরের দিকে, তো এখানে একটা আয়নের ইমব্যালেন্স তৈরি হয়। তো ব্যালেন্স করার জন্য অটোমেটিকভাবে আমার যে ক্যাটায়ন আছে সেটা অটোমেটিকভাবে আমার ভিতরের দিকে প্রবেশ করবে। তো এই ছিল আমার লুন্ডেগার্ড মতবাদ। আমি আবার বলছি, প্রথমে ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে H+ তৈরি হয় এবং ইলেকট্রন মাইনাস H+ এবং ইলেকট্রন তৈরি হয়। এই H+ বাইরের দিকে চলে আসে, ইলেকট্রনটা সাইটোক্রোমের দিকে ধাবিত হয়। সাইটোক্রোম বি এর Fe3+ অংশে এটা গ্রহণ হবে এবং Fe2+ কনভার্ট হবে, এবং Fe2+ আবার Fe3+ কনভার্ট হবে এবং একটা ইলেকট্রন ত্যাগ করে, সেই ত্যাগ করা ইলেকট্রন সাইটোক্রোম সি এর Fe3+ গ্রহণ করে Fe2+ কনভার্ট হবে। সে Fe2+ আবার 3+ কনভার্ট হওয়ার সময় একটা ইলেকট্রন ত্যাগ করলো, সেই ত্যাগ করা ইলেকট্রন সাইটোক্রোম এ এর Fe3+ গ্রহণ করবে, Fe3+ গ্রহণ করে Fe2+ কনভার্ট হবে, সেই Fe2+ আবার Fe3+ কনভার্ট হবে একটা ইলেকট্রন ত্যাগ করে। সেই ইলেকট্রন এখান থেকে এখানে চলে আসলো। এই ইলেকট্রন এই প্রোটনের সাথে বিক্রিয়া এবং বাইরে থেকে অক্সিজেনের সাথে একসাথে মিলিত হয়ে হাফ মোল পানি উৎপন্ন করবে, এবং এই যে ইলেকট্রন প্রবাহ এখান থেকে এদিকে আসলো এবং অ্যানায়নগুলো কোষের বাইরে থেকে ভেতরের দিকে চলে গেল। এটাই হচ্ছে মূলত লুন্ডেগার্ডের মতবাদ। এখন আসা যাক প্রোটন অ্যানায়ন যে ট্রান্সপোর্ট সিস্টেমটা, সেটা কি আসলে। আমার এখানের ফার্স্ট স্টেপ, আমার এখানের প্রথম বিক্রিয়াটা ঘটে হচ্ছে এটিপিতে। আমার এটিপি ভেঙে গিয়ে ATPase এনজাইমের মাধ্যমে ভেঙে, এই যে ATPase এনজাইম এটিপিটিকে ভেঙে দিয়ে এডিপি এবং পিআইতে পরিণত করে। এইটার বিক্রিয়ার ফলে এখানে হিউজ পরিমাণ একটা শক্তি তৈরি হয়, প্লাস শক্তি তৈরি হয়। এই শক্তির মেন কাজ হচ্ছে এখানকার যে কোষের ভিতরের, এটা হচ্ছে কোষঝিল্লি, কোষের ভিতরের যে H+ থাকে সেটা কোষের একটা প্রোটিন বাহকের মাধ্যমে বাইরে বের করে দেয়। এটাই হচ্ছে প্রধান কাজ। তো এটিপি ভাঙলো, ATPase এনজাইমের মাধ্যমে এটিপি ভেঙে গেল এবং এডিপি এবং পিআই তৈরি করলো, যার ফলে হিউজ পরিমাণে একটা শক্তি বের হলো, এবং সেই শক্তিকে ইউজ করে H+ কোষের বাইরে চলে আসলো। ঠিক আছে, তো কোষের বাইরে চলে আসার পর এখানে দেখা যাচ্ছে H+ ভেতরের দিকে কমে যাচ্ছে এবং বাইরের দিকে আমার বেড়ে যাচ্ছে। তো এখানে একটা পিএইচ, H+ থাকলে সেখানকার একটা পিএইচের একটা তারতম্য দেখা যাচ্ছে, যার ফলে পিএইচের তারপর তো পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে। পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হলে এখানে প্রোটন মোটিভ ফোর্সের উদ্ভব ঘটে। আমি আবার বলি, পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে, একটা প্রোটন পিএইচ গ্রেডিয়েন্ট অর্থাৎ পিএইচের একটা তারতম্য সৃষ্টি হচ্ছে, যেহেতু H+ কমতেছে আর H+ এদিকে বাড়তেছে, একটা পিএইচের তারতম্য অর্থাৎ পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে। এই পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টির ফলে প্রোটন মোটিভ ফোর্স তৈরি হচ্ছে। এই প্রোটন মোটিভ ফোর্স যখন সৃষ্টি হয় তখন একটা বড়সড় পরিবর্তনের কারণে সৃষ্টি হয়, যেমন এখানে প্রোটনের পরিবর্তনের কারণে সৃষ্টি হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। তো এই প্রোটন মোটিভ ফোর্স কী করে, আমার যে প্রোটিনগুলো আছে, বাহক প্রোটিনগুলো আছে, এগুলো হচ্ছে বাহক প্রোটিন। এই বাহক প্রোটিনগুলোকে আমার হচ্ছে সক্রিয় করে তোলে। আগে যে নিষ্ক্রিয় প্রোটিনগুলোকে আমার সক্রিয় প্রোটিনে পরিণত করে। এখন এই সক্রিয় প্রোটিনের কাজ কি, যখন কাঁপতে থাকে তখন তারা প্রোটিন যখন সক্রিয় হয় তখন বাইরে থেকে ক্যাটায়ন ভেতরের দিকে নিয়ে আসে, এবং তারপর দেখা যায় আমি যে প্রোটনটাকে বাইরে বের করে দেওয়া হয়েছিল সেটাকেই আবার সেই সক্রিয় প্রোটিনটা আবার ভেতরের দিকে টেনে নিতে চাই, বা টেনে নিতে চাচ্ছে, মানে টেনে নিয়ে নেয়। তো যখন টেনে নেয় সে প্রোটনটাকে, তখনই দেখা যায় বাইরে থেকে ওই প্রোটনের সাথে অ্যানায়নও চলে আসে অটোমেটিকভাবে। তার সাথে যেহেতু বাইরে চলে গেছে, তার সাথে অ্যানায়ন বিক্রিয়া করছে, অ্যানায়নও চলে আসে। এই ঘটনাটাই মূলত হচ্ছে প্রোটনের সাথে অ্যানায়ন চলে আসলো, এটাই হচ্ছে কোট্রান্সপোর্ট সিস্টেম। প্রোটন এবং অ্যানায়ন একই সাথে পরিবহন, মানে কোষের ভিতরে প্রবেশ করতেছে।
এটাই কো ট্রান্সপোর্ট পরিবহন অথবা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আর লাস্টে বাকি থাকে লেসিথিন যে মতবাদ। লেসিথিন মতবাদ কিছু না, আমি যদি এখানে আঁকাই, এ হচ্ছে কোষ, লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড আয়ন যেটা আমার অ্যানায়ন এবং ক্যাটায়নকে রিসিভ করে। এটা হচ্ছে একটা ফসফোলিপিডের আয়ন যেটা বাইরে থেকে অ্যানায়ন এবং ক্যাটায়নকে রিসিভ করে। কিভাবে রিসিভ করে? এই লেসিথিন ভেঙে যায়, লেসিথিন ভেঙে গিয়ে দুইটা জিনিস তৈরি করে। একটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, PHOS, FOSPHOTIDIC, ফসফোটাইডিক অ্যাসিড তৈরি করে। আরেকটা হচ্ছে কোলাইন তৈরি করে, CHOLINE, কোলাইন তৈরি করে। এই ভাঙার জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে লেসিথিনেজ এনজাইম, লেসিথিনএস এনজাইম কাজ করে এটা লেসিথিনটা ভাঙার জন্য। তো যখন লেসিথিন এনজাইমের মাধ্যমে ভেঙে যায় তখন এই ফসফোটাইডিক অ্যাসিডটা ক্যাটায়নকে পরিবহন করে এবং কোলাইন হচ্ছে অ্যানায়ন পরিবহন করে। যখন লেসিথিনেজ এনজাইমের মাধ্যমে ভেঙে যায় তখন এটা এই ফসফোটাইডিক অ্যাসিড উৎপন্ন করে এবং কোলাইন উৎপন্ন করে। ফসফোটাইডিক অ্যাসিড ক্যাটায়ন পরিবহন করে এবং কোলাইন হচ্ছে অ্যানায়ন পরিবহন করে, যা কোষের ভিতরে পাঠায় দেয়। তো এই ফসফোটাইডিক অ্যাসিড এবং এই কোলাইন আবার এটিপির মাধ্যমে জোড়া লাগে, আবার অ্যাসিটাইল উৎপন্ন করে। এটির মাধ্যমে জোড়া লাগে আবার ACTYLE অ্যাসিটাইল উৎপন্ন করে। এই অ্যাসিটাইল আবার পরে লেসিথিন তৈরি করে। তো এখানে একটা চক্রাকারে ঘটতেছে, লেসিথিন ভেঙে ফসফোটাইডিক এবং কোলাইন উৎপন্ন করলো, এই কোলাইন অ্যানায়ন পরিবহন করে এবং ফসফোটাইডিক অ্যাসিড ক্যাটায়ন পরিবহন করে। এই দুইটা আবার একসাথে মিলিত হয় এটিপির মাধ্যমে, এটিপি শক্তি দেয়, দুটা মিলিত হয় এবং মিলিত হয়ে অ্যাসিটাইল উৎপন্ন করে। এই অ্যাসিটাইল আবার লেসিথিন উৎপন্ন করে, আবার সেই পূর্বের মতো অ্যানায়ন এবং ক্যাটায়ন পরিবহন হতে থাকে সক্রিয়ভাবে। তো এটাই হচ্ছে সক্রিয় শোষণ। তো আমি স্যামুয়েল ভাই যেভাবে আমাকে বোঝাইতো সেভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের মতো এটুকুই।